বাংলাদেশের সুদিন আসলে ফিরছে কিনা। নর্মালি আমরা ওয়ানডে বাংলাদেশের পছন্দের ফরম্যাট, ওয়ানডেতে বাংলাদেশের পরিসংখ্যান ভালো, এসব নিয়ে কথা বলেছি অনেক কাল। টি-20তে বাংলাদেশ একটাই কথা ছিল যে টি-20 বাংলাদেশ পারে না। সেখান থেকে বাংলাদেশ এবং শুধুমাত্র যদি এখন সবাই মানে প্রথমে বাংলাদেশের ভালো খেলেছে, বাংলাদেশ জিতেছে, এটার মধ্যে যদি এই কথাটা আনে যে বাংলাদেশ ঘরের মাঠে জিতেছে, তাহলে আরেকটা কথা বলতে হয় যে টানা শ্রীলঙ্কা থেকেই সেই জয়ের ধারাটা চলে আসছে। ক্যান্ডি বলুন, প্রেমাদাসা বলুন, বিভিন্ন রকম উইকেটে খেলে কিন্তু বাংলাদেশ জিতে এসেছে। তারপরে এসে মিরপুরে পাকিস্তানের সাথে সিরিজ জয়, আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। কারণ টানা 4টা টি-20 ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং দুটা দলই বাংলাদেশের চেয়ে নামে ভারে শক্তিমত্তায় এগোনো। শ্রীলঙ্কাতে গিয়ে জিতেছে, বাংলাদেশ ঘরের মাটিতেও ব্যাক টু ব্যাক দুটা টি-20 ম্যাচ জিতেছে এবং দুটাই কনভিন্সিং উইন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ওয়ান। প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে। দ্যাট ওয়াজ আ ক্রুশাল মুভ, কারণ বাংলাদেশ এই উইকেটটাকে হাতের তালুর মতোই চেনে। আবার অন্য দিক থেকে এই কথাও বলা হয় যে মিরপুরের উইকেট কেউই পড়তে পারে না। লিটন যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন সেটা বাংলাদেশকে অনেক সহযোগিতা করেছে, কারণ পাকিস্তানকে মাত্র 110 রানে যখন আপনি গুটিয়ে দিবেন তখনই আপনি ম্যাচ জয়ের পথে অনেকখানি এগিয়ে যাবেন। এবং দ্বিতীয় ম্যাচটাতে বাংলাদেশ টস হেরেছে। প্রথম ম্যাচে যখন টস জিতেছে 9 ম্যাচ পরে বাংলাদেশ টি-20তে টস জিতেছিল এবং ফিল্ডিং করেছে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান টস জিতে ফিল্ডিং করেছে এবং বাংলাদেশ 133 রান করেছে। 130-40 রান এই মাঠে পার স্কোর। রানটা খুব বেশি করেছে তা না, তবে শেষ দিকে জাকের আলী অনেক যেভাবে খেলেছে তাকে এক্সট্রা একটা ক্রেডিট দিতে হবে, কারণ তিনি জানতেন শেষ পর্যন্ত যদি তিনি উইকেটে থাকেন ওই 130-40 তুলে ফেলা সম্ভব। 15 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 86। শেষ 5 ওভারে বাংলাদেশ 47 রান তুলেছে এবং ওই জায়গায় 10-12টা রান বেশি করেছে বাংলাদেশ, সেটাই জানিয়েছিলেন ফাহিম আশরাফ প্রেস কনফারেন্সে। এবং 15 রানে 5 উইকেট চলে যাওয়ার পর পাকিস্তান এই ম্যাচটায় কামব্যাক করবে, ফাইট ব্যাক করবে, এটাও কিন্তু কেউ ভাবেনি। সবাই ধরে নিয়েছে বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে। প্রথম ম্যাচেও যেরকম আমরা মিড ইনিংসে জানতাম বাংলাদেশ ম্যাচটা জিতবে, সেকেন্ড ম্যাচেও মিড ইনিংসে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশ ম্যাচটা জিততে যাচ্ছে, যখন ওই 15 রানে 5 উইকেট চলে যায়। তারপরেও পাকিস্তান কামব্যাক করেছে, ফাইট ব্যাক করেছে। পাকিস্তানের কোচ মাইক হেসেন স্পেশালিস্টদের না খেলিয়ে অলরাউন্ডারদের খেলাতে ভালোবাসেন এবং সেটা তাকে গেল ম্যাচে কিছুটা ফায়দা দিয়েছে। তবে দিন শেষে স্পেশালিস্টের কোনো মানে ঘাটতি আপনি পূরণ করতে পারবেন না অলরাউন্ডারদের দিয়ে। গতকালকের ম্যাচে আবরার আহমেদকে পাকিস্তান খেলায় গেল। প্রথম ম্যাচে 4 ওভারে মাত্র 20 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি পাননি। তবে মিরপুরে আপনি যখন একজনও স্পেশালিস্ট স্পিনার ছাড়া খেলবেন সেটার মাসুল আপনাকে গুনতে হবে। এখন কি আর মাইক হেসেন বলতে পারবেন যে উইকেটটা পুয়ার ছিল? টিম সিলেকশন কি আসলে ঠিক ছিল কিনা? মিরপুরের মতো মাঠে যেখানে 130 রান হয় না, সেখানে আপনি নওয়াজকে খেলাচ্ছেন, খুরদিল শাহকে খেলাচ্ছেন, সাইম আয়ুবকে খেলাচ্ছেন এবং দলে থাকা 2 স্পেশালিস্ট স্পিনার সুফিয়ান মুকিম, আবরার আহমেদ কাউকে সেকেন্ড ম্যাচটায় খেলার নাই। সেটাই আমার কাছে মনে হচ্ছে ব্লান্ডার। সো বাংলাদেশ এই সিরিজ জয়ে বাংলাদেশের যতটা কৃতিত্ব রয়েছে, যতটা ক্রেডিট রয়েছে, পাকিস্তানেরও আসলে এখানে দায়টা রয়েছে। পাকিস্তান তুলনামূলকভাবে আসলেই খারাপ খেলেছে, যেটা তাদের প্রায় সময় আসলে টানা খারাপ সময় গিয়ে থাকে। তবে হ্যাঁ, পাকিস্তানের টিম সিলেকশন থেকে শুরু করে উইকেট রিডিং, কন্ডিশন রিডিং সবকিছুই মনে হয় আসলে ব্যাকফায়ার করেছে তাদের জন্য। যদিও পাকিস্তানের অনেক খেলোয়াড়, আপনি সেকেন্ড ম্যাচেও আসলে কথা বলেছেন ফাহিমের সঙ্গে, তিনিও তো তখন আসলে বলেছেন যে উইকেটের দায় আসলে এখন আর এখানে দেওয়ার নাই। কারণ হ্যাঁ, ম্যাচটা পাকিস্তান এক পর্যায়ে তো জেতার পর্যায়ে গিয়েছিল, খেলে গিয়েছিল। তো সেখানে তো আপনার আসলে উইকেটকে দায় দেওয়ার কিছু নেই। এবং পাকিস্তানের ম্যাক্সিমাম প্লেয়ার বিপিএলে খেলে থাকেন, উইকেট নিয়ে তারা জেনে থাকেন। এখন আপনারা লাহোরে একরকম উইকেট দেবেন, সেই রকম উইকেটে যদি আপনি মিরপুর থেকেও আশা করেন, কিংবা আপনারা যখন লাস্ট টি-20 বিশ্বকাপে আমরা দেখেছি ইউএসএতে খেলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়েছে। নর্মালি টি-20 আমরা আইপিএল দেখে অভ্যস্ত যে টি-20 ফর্মেটটা আসলে কেমন হয়। সেখান থেকে যখন আপনি বিশ্বকাপের মতো একটা খেলা, একটা টুর্নামেন্ট ইউএসএর মতো জায়গায় হয়, ওয়েস্ট ইন্ডিজে হয়, রান খরায় ভুগতে হয়, যদিও তখনও টুকটাক কথা উঠেছিল, কিন্তু এটাই তো আসলে ক্রিকেট যে আপনাকে বিভিন্ন জায়গায় খেলতে হবে। সো বাংলাদেশের সিরিজ জয় আসলে পাকিস্তানের ক্যালকুলেটিভ মানে কিছু মুভ খুব ভুল ছিল। এবং তবে হ্যাঁ, বাংলাদেশ আউটস্ট্যান্ডিং ছিল। আপনি জাকির আলী অনেকের কথা বলেছেন, আপনি ফার্স্ট ম্যাচে একটা কথা আমি আসলে বলতে চাই স্পেশালি, দেখেন আমরা বাংলাদেশ ম্যাচ নিয়ে কথা বলে, বাংলাদেশ দল নিয়ে কথা বলে সবচেয়ে বেশি আমাদের খারাপ জায়গা কোনটা বলতে হয়? ওপেনিং স্লট, ওপেনিং পেয়ার। বাট আলটিমেটলি বাংলাদেশ মনে হয় একটা মানে সুন্দর একটা ওপেনিং পেয়ার পেয়েছে, যেখানে একজন অন্তত ফেল করলেও আরেকজন সেটাকে কভার আপ করতে পারেন। যে কোনো ম্যাচেই দুজন ঘুরিয়ে ফিরে রান করছেন, এটা বাংলাদেশকে দারুণভাবে এই জায়গায় আমি গতকালকে রিয়েলি অবাক হয়েছি যে তানজিদ তামিমকে খেলানো হয়নি। প্রথম ম্যাচটায় পারভেজ হোসেন ইমন 56 রান করলেন। শ্রীলঙ্কায় লাস্ট টি-20তে তানজিদ তামিমের
70 ঊর্ধ্ব একটা ইনিংস ছিল। তো এই দুইজন মোটামুটি সেটেল ডাউন করে গেছেন টপ অর্ডারে, ওপেনিং স্লটে একজন না একজন ঠিকই খেলে দিচ্ছেন। নাইম শেখকে গেল ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, তখনও বাংলাদেশ সিরিজ জেতেনি, 1-0 ব্যবধানে এগিয়ে আছে। আপনি যদি কাউকে বিশ্রাম দেন সেক্ষেত্রে আপনি সিরিজ জেতার পরে তৃতীয় ম্যাচে বিশ্রাম দিতে পারতেন। গতকালকে কিন্তু পারভেজ ইমন, নাইম শেখ কেউই ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। বাংলাদেশ 28 রানে 4 উইকেট হারিয়েছে। তো আমার কাছে মনে হয় ওই জায়গায় একটু সিলেকশন এরর ছিল। 2 ম্যাচ জিতে যাওয়ার পরে তৃতীয় ম্যাচটা আপনি নাইম শেখকে সুযোগ দিলে হয়তো বেটার হতো। তানজিদ তামিমকে ইনজুরি আছে কিনা তা নিয়ে আমরা ভাবছিলাম, তবে তানজিদ তামিম কিন্তু ফিল্ডিং করেছেন, দ্যাট মিনস হি ইজ ফিট টু প্লে। তারপরেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। হয়তো এই ধরনের কথাবার্তা টিম ম্যানেজমেন্টের মধ্যে হয়েছে যে নাইম শেখ এবং পারভেজ ইমন, তানজিদ তামিম তিনজনকে হয়তো 2টা করে ম্যাচ খেলানো হবে। আগামী ম্যাচে হয়তো তামিম ফিরবেন, পারভেজ ইমনকে রেস্ট দেওয়া হবে, দেওয়া হতে পারে। তৃতীয় ম্যাচে আপনি যে কোনো কিছুই করতে পারেন। তবে সেকেন্ড ম্যাচে দ্যাট ওয়াজ আ বোল্ড মুভ, এবং সেটা যে ব্যাকফায়ার করেনি আমার কাছে মনে হয় বাংলাদেশ এই জায়গায় একটু হলেও আসলে লাকি। এবং আরেকটা কথা বলতে চাই যে বোল্ড মুভের কথা বলেন, আমরা ক্যাপ্টেন্সির কথা যদি বলি, লিটনকে আমরা কিন্তু মাঠেও সেরকম বোল্ড ক্যাপ্টেন্সি তাকে আমরা দেখেছি। নর্মালি ফার্স্ট ম্যাচের দিকে আপনি যদি দেখেন যে শেখ মেহেদীকে যখন পার্ট টাইম বোলার আপনার ভালো বোলিং করার পর নর্মালি আসলে অন্যান্য ক্যাপ্টেনরা মানে মুখস্থ যে আসলে মানে ক্যাপ্টেন্সি আমরা যেটা বলে থাকি যে ভালো করলেই তাকে আবারও আসলে আনা হয়, কিন্তু লিটন এই কাজটা করেনি। রেগুলার বোলার দিতে আবার বল করিয়েছেন। সো এই জিনিসগুলো মানে ছোট ছোট কিছু মুভ, তার বোল্ড মুভ বাংলাদেশের আসলে মানে টিম হিসেবে বাংলাদেশকে এগিয়ে রেখেছিল। অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ফিরেছে টি-20 ফরম্যাটে, এবং সেই আত্মবিশ্বাসটা লিটন ধরে রেখেছেন। তিনি ফর্মে ছিলেন না, এবং তিনি কিন্তু শ্রীলঙ্কায় যাওয়ার আগে তার ফর্ম নিয়ে, ওয়ানডে টি-20 ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে। শ্রীলঙ্কাতে প্রথম ওয়ানডে খেলে তিনি বাদ পড়েছেন, তারপর টি-20তে তিনি একটা 76 রানের ইনিংস খেলেন, একটা 32 রানের ইনিংস খেলেন এবং সিরিজ সেরা হলেন। তো ওই সিরিজ সেরা হওয়াটা কিন্তু লিটনকে ক্যাপ্টেন্সিতে সহযোগিতা করছে, এবং আপনি জানেন ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, লিটন সেই কাজটাই করছেন। গতকালকেও প্রশ্ন উঠেছে যে মানে রিশাদকে কেন শেষ দিকে বোলিং করানো হলো, ওয়াই নট শামীম পাটওয়ারি। শামীম পাটওয়ারি গতকালকে বোলিং করেননি শুরু থেকে, সে কারণে হয়তো তাকে শেষ ওভারটা দিয়ে, সেকেন্ড লাস্ট ওভারটা দিয়ে আসলে রিস্ক নিতে চাননি। এটা আসলে ক্যাপ্টেনের কল, কখনো সেটা ব্যাকফায়ার করবে, কখনো সেটা সফল হবে। তবে এই ধরনের প্রশ্নগুলো উঠবে, এবং এই ধরনের প্রশ্নগুলোকে নিয়েই আসলে ক্যাপ্টেনকে সামনে এগিয়ে যেতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.